আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের পর থেকে সহযোগিতা দিয়েছি। কেন দিয়েছি এটা ব্যাখ্যা করেছি। আমরা জনগণের পক্ষ থেকে দেশের স্বার্থে সহযোগিতা দিয়েছি। এই জন্যই ঐকমত্য কমিশন দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবেন। এটাই ছিল এই বিপ্লব বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সেই কমিটমেন্ট এবং আকাঙ্ক্ষা মিলে গেছে। আমরা জনগণের স্বার্থে পাশে দাঁড়িয়েছি, সহায়তা করে আসছি। আমরা বলেছি আজকের এই দিনেও আমরা একই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা যে সহায়তা অতীতে দিয়েছি, আজকেও দিচ্ছি, আগামীতেও দেব। সেটা যদি বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই সরকার কাজ করে। এখন ঐকমত্য কমিশন 2 পর্বে যে আলোচনায় 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে বা পৌঁছতে পেরেছে ডিসেন্ট সহ। ডিসেন্ট সহ যদি ঐকমত হয় তাহলে এটা একটা ঐকমত। যেমনটি আদালতে 3 জন যদি বেঞ্চে থাকে, একজন দ্বিমত করলে কিন্তু রায় হয়ে যায়, আরেকজন একটা অপিনিয়ন বা মতামত হিসেবে গণ্য হয়। এটার নামে হচ্ছে নোট অফ ডিসেন্ট। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছি, অর্থাৎ এটা বুঝিয়েছি যে জুলাই চার্টারটা কিন্তু 84টা বিষয় আমরা সবাই এক হয়েছি। সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই, এখানে আলোচনারও কিছু নাই। আলোচনার জায়গা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে, স্বাক্ষরিত হওয়ার একটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত হবে। যদি এটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসাবে, ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে, পুরনো যে ফেসিবাদী আমলের সবকিছু সংস্কার করে দিয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে, তার জন্য জুলাই চার্টারে আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। এখন ওয়েটিং আইনি ভিত্তিটা কিভাবে হবে আমরা বলেছি লিখিতভাবে, আজকেও আমরা মৌখিকভাবে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়। বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে, অনেক বিষয় আইন হয়েছে, আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে, এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে। ষোড়শ সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে, এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে, যেটা কত চ্যালেঞ্জ হলে টিকবে না। সেটার ওয়ে হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, কনস্টিটিউশনাল না, কনস্টিটিউশন অর্ডার। ভালো করে খেয়াল করবেন, এটা সংবিধান আদেশ। কনস্টিটিউশন তো সংবিধানের ভিতরে ব্যাখ্যা করার সুযোগ আছে। যেহেতু বাংলাদেশের সংবিধান গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে সরকার গঠন হয়েছে, সেটা সাংবিধানিক প্রসেস হয়েছে, এবারে বিতর্ক আছে। তাহলে একটা দুর্বলতা এখানে আছে। অর্ডার শিটটা আপনারা নিশ্চয় পেয়েছেন। অর্ডার তো না, এটা অ্যাডভাইজার। অ্যাডভাইস যেটা করেছে আমাদের অ্যাটর্নি জেনারেলের অপিনিয়নের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, এটা কোনো আইনি ভিত্তি রচিত হয়েছে বলে অনেকেই মনে করে না। এটা একটা সাজেশন। একটা সাজেশনকে লিগ্যাল বেস ধরা
সেই ভিত্তিতে একটা সরকার গঠন করা, এটা অনেকেই ভুল বলছে। লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়নে এটা ভুল বলে মতামত এসেছে। তাহলে এই ধরনের আরেকটা ভুলের পথে আগানো যাবে না। সংবিধানের 106 অনুচ্ছেদের বলে যেটা বলা হচ্ছে, এটা আগেও একটা ভুল পদক্ষেপ ছিল বলে অনেকেই মনে করে লিগ্যাল এক্সপার্টরা, এবং এখনো একই লাইনে যদি আমরা হাঁটি তাহলে আবার এটা চ্যালেঞ্জে পড়বে। তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে, সারা জীবনে আমরা রক্ত দেব, জীবন দেব? আমরা কি বারবার এইরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই, এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি। 70 সালের এলএফের কথা বলেছি, 77 সালেরটা বলেছি, 91-এর যে সংসদীয় পদ্ধতির পুনর্বর্তন, প্রেসিডেন্ট সিস্টেম যেটা বাতিল করা হলো, এই সব বিষয়ে রেফারেন্স অনেক আছে। এটার চাইতে আরো শক্তিশালী অর্ডার এটা হবে, কারণ আর্টিকেল 7-এ যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে, তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরো শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। বাংলাদেশে 3বার রেফারেন্ডাম হয়েছে, এগুলো আপনারা জানেন। সে একই রেফারেন্সে আমরা রেফারেন্ডামে যাই, তাহলে আর বিন্দু পরিমাণও সিদ্ধ ও মুক্ত থাকার সুযোগ এখানে নাই। আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আর থাকবে না। আমরা এই প্রস্তাবটা দিয়েছি। এবারে দ্বিমত যদি থাকে, ঐক্যমত কমিশন গঠিত হয়েছে তো ঐক্যমতে আনার জন্য, ঐক্যমত কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে সবাইকে একমত করতে পারে, কাছাকাছি আনতে পারে। যেমন 84টা তো হয়েছে ঐক্যমত, একই প্রক্রিয়া এখনো বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে। সরকার নিতে পারে, সরকারের একটা পদক্ষেপ নিতে পারে। লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়ন ওরা নিয়েছেন, সেখানে বেটার অ্যান্ড বেটার, সবচেয়ে উত্তম যেটা আমরা যেটা বলেছি সেই অপিনিয়নটা ওখান থেকেও আসছে। গভর্নমেন্টের এক্সপার্ট কমিটি কিন্তু ওপিনিয়ন দিয়েছে, কনস্টিটিউশন অর্ডার যেটা আছে সেটা দিয়েছেন ওনারা। এরপরে আমি শেষ করছি, আমার শেষ হয়ে গেছে। এরপরে এই অর্ডারটা যদি কার্যকর হয়, গণভোটে যায়, তাহলে জনগণের কাছে কিন্তু চলে গেল। জনগণের কাছে চলে গেলে জনগণ এটা অ্যাকসেপ্ট করলে ওকে, আমাদের কোনো দ্বিমতের কারণ নাই, জনগণ ডিসাইড করেছে। আর যদি জনগণ গ্রহণ করে নিয়ে, তাহলে আমরা সেটা নিয়ে সামনে আগাবো। তাহলে আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের রোষমুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলেছি।